কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো আমি। কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? এই ধরো, এখানে আমার ওষুধগুলো আছে। তা এখন কেমন আছেন তিনি? আর বলো না, যত দিন যাচ্ছে মায়ের অবস্থা তো ততই খারাপ দিকে যাচ্ছে। আল্লাহ জানে আমার মা আর বাঁচবে কিনা। কথাটা বলেই মালা ঝরঝর করে কাঁদতে লাগলো। তখন তার স্বামী জামাল বলল, কেঁদো না, আমার কিচ্ছু হবে না। জামাল আর মালা যখন উঠোনে দাঁড়িয়ে কথা বলছিল, তখনই ঘরের ভেতর থেকে মালার মা আমিনা বেগম ডাকতে শুরু করলো। মালা মা, মালা, কোথায় গেলি রে মা? আমাকে একটু পানি দে তো মা, গলাটা শুকিয়ে আসছে। এই তো মা, এক্ষুনি আসছি। এই বলে মালা এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকলো। এই নাও মা, তোমার পানি। হ্যাঁ রে মালা, শিলা তো এখনো এলো না। সত্যি করে বল, তুই ওকে ঠিকঠাক খবর পাঠিয়েছিস তো? হ্যাঁ মা, আমি ঠিকভাবেই খবর পাঠিয়েছি। আমার শরীর এত অসুস্থ শুনেও মেয়েটা আমাকে দেখতে এলো না। হায় উপরওয়ালা, তাহলে কি শেষ সময়ে মেয়েটাকে এক নজর দেখতেও পাবো না? আমেনা বেগম একথা বলেই কাঁদতে শুরু করলো। ঠিক তখনই তার বড় মেয়ে শিলা সেখানে এসে বলল, কে বলেছে মা আমি তোমায় দেখতে আসবো না? ও, বুঝেছি, আমার অনুপস্থিতিতে মালা বোধহয় খুব তোমায় কান পড়া দিয়েছে। ছি ছি বড় আপু, এ তুমি কি বলছো? ঠিকই বলেছি, যেই না শুনেছিস মায়ের শরীর খারাপ অমনি চলে এসেছিস। আর আসবি নাই বা কেন? তোর স্বামী তো চাষা ভুষা মানুষ, তার আর কি বা কাজ? আহা, এসেই কি শুরু করলি বলতো? জামাই বাবাজি, এসো, ভেতরে এসো। কিছু মনে করো না মা, তুমি আমাদের আপন, তাই বলে তোমার অসুখটা তো আর আপন না, তাই দূরে দূরে থাকাই ভালো। কি রে মালা, দাঁড়িয়ে রইলি কেন? যা, তোর দুলা ভাইয়ের জন্য শরবত নিয়ে আয়। এই তো বড় আপু, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে মালা চোখ মুছতে মুছতে বাইরে চলে গেল। আরে, তুমি এখানে কি করছো? বড় দুলা ভাই এসেছে, যাও ওনার সাথে গিয়ে গল্প করো। না গো, আমি এখানেই ঠিক আছে। বড় দুলাভাই বড় অফিসার, আমার মতো মানুষ তার সাথে কি বা কথা বলবে বলো? ও, বুঝেছি, তুমি মনে হয় বাইরে থেকে ওদের কথা শুনেছো, তাই বুঝি মন খারাপ? না গো, ও সব শুনে আমার মন খারাপ হয়নি। তাছাড়া ওনারা তো ঠিকই বলেছে। যাও, তুমি ওনাদের জন্য শরবত বানিয়ে নিয়ে যাও। এই ধরো, তুমিও খাও। এই বলে মালা যখন তার স্বামীর হাতে শরবতের গ্লাস তুলে দিল, তখনই শিলা সেখানে এসে বলল, হ্যাঁ রে মালা, তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? ওদিকে তোর দুলা ভাই এতটা পথ এসেছে, তুই তাকে শরবত দেওয়া বাদ দিয়ে এখানে এসে স্বামীর সেবা করছিস? না মানে বড় আপা, আসলে আমি শরবত নিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম ওকেই আগে দিই। হয়েছে, তোকে আর বলতে হবে না। এই ধর, মিষ্টির বাক্সটা রাখ। আর শোন, এগুলো কিন্তু খুব দামি মিষ্টি, বুঝলি? তোদের ওই সস্তা জিলেপি না যে টপ টপ গিলে ফেলবি। বলছিলাম গিন্নি, আমি নয় আজকেই চলে যাই। তাছাড়া বড় আপা দুলাভাই তো এখানে আছেনি, আমার আর কি দরকার? কেন ভাই, আমাদের দেখে পালিয়ে যাচ্ছ কেন? নাকি ভয় পাচ্ছ যদি ভাগ বসাই? এসব কি বলছো বড় আপা? আরে ধুর, রাগ করলি নাকি? আমি তো মজা করলাম। কথাটা বলেই শিলা ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন রাতেই শিলা তার মাকে ঘরে একা পেয়ে বলল, শোনো মা, যা করবে খুব ভেবে চিন্তা করবে, বুঝলে তো? না বুঝে হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে যেও না। কেন রে মা, আমি আবার কি করলাম? তাছাড়া কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। না মানে বলছিলাম, আমাদের তো আর ভাই নেই, তবে বাবার যা সয় সম্পত্তি আছে, বাবা তো সব তোমার নামেই দিয়ে গেছেন, তাই বললাম। ও, এই কথা।
এসো না মা, মানলাম এই সম্পত্তি আমরা দুই বোনই পাবো, কিন্তু একবার তুমিই ভাবো, কোথায় তোমার বড় জামাই আর কোথায় ওই চাষা ভুষো? না মানে ওর হাতে যদি এত সম্পত্তি যায়, ও কি সব সামলাতে পারবে? তুমিই বলো। বারে, আমি কি আর সম্পত্তি আমার জামাইদের দিচ্ছি নাকি? দিচ্ছি তো মেয়েদেরকে। সে তুমি যতই বলো, ঘুরে ফিরে সেই একই কথা। সম্পত্তি মেয়েদের দিলেও ভোগ তো সেই জামাইরাই করবে। আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, বাকিটা তোমার ইচ্ছে। শিলার আমিনা বেগম যখন কথা বলছিল তখনই মালা মায়ের খাবার নিয়ে ঘরে ঢুকলো। অনেক রাত হয়েছে মা, এবার খাবারটা খেয়ে নাও দেখি। আচ্ছা মা, তুমি তাহলে খেয়ে নাও, আমি ঘরে গেলাম। শিলা চলে যেতেই মালা তার মাকে খাইয়ে দিল। হ্যাঁ রে মা, আমাকে যে খাইয়ে দিচ্ছিস, তুই নিজে খেয়েছিস? অত চিন্তা করো না তো মা, আমার কি খাবার সময় আছে নাকি? নাও খেয়ে নাও, এরপর আমি খাবো। আরে মা, এই সম্পত্তির প্রতি তোর কোনো লোভ নেই? কি সব যাতা বলছো বলো তো? তুমিই তো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি শুধু চাই তুমি সুস্থ হও, আর কিচ্ছু না। পাগলি মেয়ে আমার। এই বলে আমিনা বেগম মেয়ের হাতে খেতে লাগলো। পরদিন সকালেই আমিনা বেগম সবাইকে নিজের ঘরে ডেকে পাঠালেন। কি হয়েছে মা, সকাল সকাল জরুরি তলব? ও বুঝেছি, কাল রাতে আমি তোমাকে যেসব বোঝাচ্ছিলাম সেজন্যই বুঝি ডেকেছো। এই ধরো মা, সব কথা পরে হবে, আগে ওষুধটা খেয়ে নাও দেখি। হ্যাঁ মা, ওষুধটা খেয়ে নিন। ও ছোট ভাই, খুব তো শাশুড়ি মার যত্ন আত্মি হচ্ছে, তা সবই কি শুধু যত্ন আত্মি নাকি অন্য কোনো ধান্দা আছে? আরে ও সব বুঝতে কি আর দেরি আছে? যত সব আদিক্ষেতা। আহা, কি শুরু করলি তোরা! শোনো বাবারা, তোমরা এখানে এসেছো, আমি অনেক খুশি। আমার যা শরীরের অবস্থা, তাতে মনে হয় না বেশি দিন বাঁচবো। আহ মা, কি সব বলছো? দিলি তো মায়ের কথার মধ্যে আঙুল ঢুকিয়ে। তুমি বলো মা। সত্যি রে মালা, তুই বড্ড বোকা। আচ্ছা, যা বলছিলাম, আমি আর বেশি দিন বাঁচবো না, তাই এই সব সম্পত্তি আমি থাকতেই তোমাদের বুঝিয়ে দিতে চাই। সে তো খুব ভালো সিদ্ধান্ত, তবে বলছিলাম যা করবেন খুব ভেবে চিন্তে করবেন। হ্যাঁ গো বাবা, খুব ভেবে চিন্তেই করতে হবে। তাই আমি 2 দিন সময় নিচ্ছি। এই 2 দিন শিলা আর মালার মধ্যে হবে প্রতিযোগিতা। যে জিতবে সেই পাবে এই সম্পত্তি। কি সব বলছো মা? আরে মা তো ঠিকই বলেছে। কি ভেবেছিস ওই চাষাভুষো জামাই নিয়ে অর্ধেক সম্পত্তি ভোগ করবি? তা হবে না, যে যোগ্য সেই পাবে। খবরদার বড় আপা, এর আগেও তুমি আমার স্বামীকে অনেক অপমান করেছো, কিন্তু আর না। বাবারে বাবা, চাষাকে চাষা বলবো না তো কি বলবো শুনি? আহা, চুপ কর, তোরা দেখছি এখনই ঝগড়া করছিস। না না, বড় আপা তো ঠিকই কথা বলেছে, আমি ওতে রাগ করিনি। সত্যি তো আমি জমিতে চাষবাস করি, আমি তো চাষাই, ওতে আমার কষ্ট নেই। ঠিকই তো বাবা, মানুষের কর্মই মানুষকে উপরে তোলে। তাছাড়া চাষাবাদ তো খারাপ কাজ না। যাকগে, আমি যেটা বলছিলাম শোনো। হ্যাঁ মা, তুমি বলো। এই ধর, এখানে 1000-5 টাকা আছে, তোরা দুজন ভাগ করে নে। ও কি মা, তুমি কেন টাকা দিচ্ছ? আমাদের কি টাকা নেই নাকি? অত বুঝতে হবে না, মানলাম তোরা বড় লোক, কিন্তু আমার বাড়িতে যা হবে তা আমার টাকাতেই হবে। শোন, এই টাকা তোদেরকে দেওয়া হলো, এই দিয়ে তোদের যা ইচ্ছা তোরা তাই কিনে আনবি। আমি দেখবো তোরা টাকাকে কতটা ঠিকভাবে কাজে লাগাতে পারিস। উনি আপনি চিন্তা করবেন না শাশুড়ি মা, চলো গিন্নি ঘরে চলো। এই বলে রুবেল শিলাকে নিয়ে ঘরে চলে গেল। হ্যাঁ গো, কিছু ভাবলে কি করা যায় এই টাকা দিয়ে? আরে গিন্নি তুমি চিন্তা করো না, তুমি শুধু বলো তোমার মা কি কি খেতে ভালোবাসে, দেখবে এমন এমন জিনিস কিনে আনবে এই টাকা দিয়ে, দেখবে তোমার বোন গুহারা হারবে। রুবেল আর শিলা যখন নিজেদের ঘরে হাসাহাসি করছিল, ঠিক তখনই পাশের ঘরে মালা তার স্বামী জামালকে বলছিল,
হ্যাঁ গো, বলছিলাম মায়ের ওষুধগুলো কিন্তু ফুরিয়ে গেছে, আনতে হবে, বুঝলে তো? সে না হয় বুঝলাম, কিন্তু আমি বাড়ি থেকে যেটুকু টাকা এনেছিলাম সবই তো ফুরিয়ে গেছে। কি করে আনি বলো তো? আরে বাবা, চিন্তা করছো কেন? মা তো টাকা দিয়েছে। তাছাড়া ওসব প্রতিযোগিতা আমি করতে চাই না। তুমি বরং ওই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনে আনো। আচ্ছা বেশ, তাই করব। সেদিন দুপুরেই রুবেল অনেক বাজার করে আনেন, আর তখনই শিলা মালাকে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এই ধর, এখানে মায়ের জন্য কাচকি মাছ আর খাসির মাংস আনা হয়েছে, খুব ভালো করে রান্না করবি। কিন্তু বড় আপা, মায়ের তো খাসির মাংস খাওয়া নিষেধ। আহা, তুই বড্ড বেশি কথা বলিস। মার বাঁচবেই কদিন, যতদিন আছে ভালো মন্দ খেয়েই বাঁচুক। এই বলে শিলা ঘরে চলে গেল। দুপুরে আমেনা বেগম যখন খেতে বসলো তখন মালা বলল, না মা, তুমি আর মাংস খেও না, তোমার শরীর খারাপ করবে। আরে দে না মা, তুই তো জানিস আমি খাসির মাংস খেতে কত ভালোবাসি। হ্যাঁ মা, তাই তো তোমার বড় জামাই তোমার জন্য বাজার থেকে ভালো খাসির মাংস কিনে এনেছে, আর তাতেই তো তোমার মেয়ে হিংসে হচ্ছে। কি বলছো বড় আপা? আমি তো... আরে জানি জানি, দেখছো তো মা, নিজেরা টাকা উড়িয়ে ফেলেছে আর এখন আমাদের ভালো বাজার থেকে হিংসেতে জ্বলে মরছে। হ্যাঁ রে মালা মা, বলছিলাম ঠিকই তো, তোরা সেই টাকা দিয়ে কি করলি? আমি তো বলেছিলাম এটা একটা প্রতিযোগিতা। আসলে মা, এসব প্রতিযোগিতায় অংশ নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোমার ওষুধ ফুরিয়ে গেছে। আসলে তোমার জামাইয়ের কাছে যা টাকা ছিল তা আগেই ফুরিয়ে গেছে, তাই তো ওই টাকা দিয়ে তোমার ওষুধ কিনে এনেছে। আগে তো তুমি, তারপরও সব। দেখো দেখো মা, তোমার কথা কেউ সম্মান করলো না, টাকা দিয়ে নাকি ওষুধ কিনে এনেছে। আচ্ছা বাদ দে, কালকে হবে তোদের দ্বিতীয় প্রতিযোগিতা, আর সেটাই হবে চূড়ান্ত। পরদিন সকালে আবারও আমেনা বেগম সবাইকে নিজের ঘরে ডেকে পাঠালো। হ্যাঁ মা, বলো, আমরা তৈরি, এবার কি করতে হবে? হ্যাঁ শাশুড়ি মা, আপনি শুধু বলুন, দেখবেন আমরাই জিতবো। কি বাবা জামাল, তুমি চুপ কেন? আমি আর কি বলবো আম্মা, আসলে আজ বিকেলে আমাকে বাড়ি ফিরতে হবে। হ্যাঁ সেই তো, আর কদিনই বা তোমরা এখানে থাকবে। যাকে যা বলছিলাম, এটা জামাইদের পরীক্ষা। আমার বাড়ির পেছনেই 2 বিঘা জমি আছে। আচ্ছা বলো তো বাবারা, ওই জমিটা কি করলে ভালো হয়? ওই ওই রাস্তার পাশের জমিটা। আমি বলছিলাম কি শাশুড়ি মা, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি শহরে কোনো ভালো লোকের কাছে এটা বেচে দিতে পারি। রাস্তার পাশের জমি বেশ ভালো টাকায় বিক্রি হবে, বেশ ভালো লাভ হবে। তা বাবা জামাল, তোমার কি বুদ্ধি? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আম্মা, কিন্তু আমার মনে হয় এ তো পূর্বপুরুষের জমি, তাই না বেচে ওখানে যদি কোনো আবাদ করা যায় তাহলে মনে হয় খুব ভালো হয়। দেখো মা দেখো, কাকে দিয়েছো রাজার পাট? চাষাভুষো আর কি বা বুদ্ধি দেবে? তাছাড়া এই জমি ধরে কে আঁকড়ে থাকবে বলো তো মা? শহর ছেড়ে আমরা কি তাহলে এখানে এসে চাষবাস করব নাকি? হ্যাঁ, বড় আপা ঠিকই বলেছেন, তবে একটা কথা, সবকিছু কি আর লাভ ক্ষতি দিয়ে হিসেব করা যায়? তাছাড়া চাইলে এটা কোনো গরিব চাষির কাছে বর্গাও দেওয়া যায়, তাতে মালিকও কিছু টাকা পাবে আর গরিব চাষারও উপকার হবে। জামালের কথা শুনে আমেনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ওরে বাবা, মরে গেলাম। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। দেখো মা দেখো, তোমার চাষাভুষো জামাই কি বুদ্ধি দিল যে তুমি অসুস্থ হয়ে গেলে। কি হলো মা, তোমার খারাপ লাগছে? ওগো, তুমি একটা ব্যবস্থা করো, মাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আরে ধুর, ও মা, বলো মা, তাহলে তুমি এই সম্পত্তি কাকে দেবে? ছি 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 ছি, বড় আপা, মায়ের এই অবস্থা আর তুমি সম্পত্তির কথা বলছো? আরে চুপ কর তো। ও মা, কথা বলছো না কেন? শিলার কথায় হঠাৎ আমেনা বেগম সুস্থভাবে বলল, আমার কিচ্ছু হয়নি, এটাই তোদের শেষ পরীক্ষা ছিল। মানে? মানে হলো, আমি দেখছিলাম তোরা আমাকে না সম্পত্তিকেই বেশি চাস। মানে মা, এবার তাহলে শোন,
তোদের প্রথম প্রতিযোগিতায় আমার খাসির মাংস খাবার নিষেধ জানা সত্ত্বেও শিলা সম্পত্তির লোভে আমাকে খুশি করতে সেটাই কিনে আনে, অথচ মালা ওই টাকা দিয়ে আমার জন্য ওষুধ কিনে আনে। না মা, আসলে চুপ কর। আর শোনো বাবা রুবেল, তোমার হাতে যদি আমার স্বামীর এই ভিটে জমি যায় তাহলে তুমি সব বিক্রি করে দেবে, কিন্তু জামাল বাবা তা করবে না, কারণ সে আবেগের দাম দিতে জানে। না মা, আমি তো অত জেনে বুঝে উত্তর দিইনি। সে আমি জানি বাবা, তোমার মনে কোনো কুটিলতা নেই, তাই তো আমার অসুস্থতা দেখে তুমি আর মালা অস্থির হয়েছ, অথচ বাবা রুবেল আর আমার বড় মেয়ে শিলা তখনও সম্পত্তি নিয়েই পড়েছিল। তাই আমি ঠিক করেছি এই সব কিছু আমার ছোট মেয়ে আর ছোট জামাইকেই দেব। দেখো শিলা, দেখো তোমার মায়ের কি অধপতন, ওই চাষাকে নাকি সবকিছু দেবে। কিন্তু মা, এ তো অন্যায়। হ্যাঁ মা, বড় আপা তো ঠিক কথাই বলেছে, আমাদের কিচ্ছু চাই না, তুমি সুস্থ হও, আমি তাতেই খুশি। এই সম্পত্তি তুমি বড় আপার দুলাভাইকেই দাও। হ্যাঁ মা, মালা ঠিক কথাই বলেছে। দেখ শিলা, দেখ, তুই যেই ছোট বোন আর ছোট বোন জামাইকে অপমান আর অবহেলা করেছিস, আজ তারাই তোকে সব দিতে চাইছে। আমিনা বেগমের কথায় রুবেল আর শিলা নিজেদের ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলো। আমায় ক্ষমা করে দে বোন, লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। মা ঠিক বলেছে, এই সব কিছু তোরই প্রাপ্য। হ্যাঁ ভাই জামাল, আমাকেও তুমি ক্ষমা করো। আজ বুঝতে পারছি বড় লোক হলেই হয় না, মনটাও বড় হতে হয়। কি যে বলেন ভাইজান, আমি আপনাদের কথায় কিছু মনে করিনি। এই বলে জামাল রুবেলকে জড়িয়ে ধরে, ওদিকে মালাও শিলাকে জড়িয়ে ধরে। আহা, কি সুন্দর দৃশ্য! এমন দৃশ্য দেখার পরে আমি মরেও শান্তি পাবো। আহা মা, এত সুন্দর সময় এসব বলো না। চলো বড় আপা, রান্নাঘরে চলো, আজ দুই বোন মিলে অনেক আনন্দ করে মায়ের জন্য রান্না বান্না করব। হ্যাঁ বোন, তাই চল। এই বলে শিলার মালা রান্নাঘরে চলে গেল, আর এভাবেই তাদের দুজনের ভুল বোঝাবুঝি মিটিয়ে মিলেমিশে সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলো।